আমাকে বলতেছে, হেই, ডু ইউ নো এটা কোন জায়গা? ইংলিশে আমাকে বলছে। তাই বললাম যে না, আমি জানি না। তো বললো যে জানার কথা না। আমার বলতেছে জানার কথা না। তারপর উনি এইভাবে বসে বসে আমাকে বলতেছে, ক্যান্সার চিনেন তো না? ধরেন পায়ের মধ্যে ধরেন ক্যান্সার হইলো, তখন আমরা কি করি? ধরেন আপনার এখানে ক্যান্সার হইলো, আমরা তখন কি করি? পাটা কেটে ফেলে দিই, তাই না? ওনাদেরকে দেখে আমার বেশ কয়েকজনকে মনে হয়েছে তারা বাংলাদেশি না, কারণ তাদের অ্যাকসেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের বাংলাদেশিদের ফিগার তো আমরা জানি কীরকম। তো এক একজনকে পরিচয় দিচ্ছিল, মানে তাদের মানে এক একজনের আইডেন্টিটিটা এইভাবে ওনারা বলতেছিল যে আমি এতটা এনকাউন্টার করছি। একজন বলতেছে, প্রথম যে বলছে, আপনি আমার চিনেন চিনেন না এখনো পর্যন্ত, কিন্তু এখন চিনবেন। এই হাত দিয়ে 157 জনকে এনকাউন্টার করছি, এভাবে দেখাচ্ছে 157 জনকে এনকাউন্টার করছি। আরেকজন বলতেছে 154 স্যার। আরেকজন বলতেছে স্যার আমার 60-এর উপরে হয়েছে। হ্যাঁ, এভাবে সবাই মানে কতজনকে তারা মারছে এবং গুম করছে সেই বিবরণ আমাকে দিচ্ছিল প্রত্যেকে। দেওয়ার পরে ওনারা একজনকে বলল, যাও জিনিস নিয়ে আসো, জিনিস নিয়ে আসো, কথাটা ছিল এটা এইভাবে। তো একজন গেল, একটু ইয়াং টাইপের একটা ছেলে ওনাদের ভিতরেই। তারপরে কয়েকজনকে ফোন দিল, এইভাবে কয়েকজনকে ফোন দিল, এক একজনের কাছে এক এক জিনিসপত্র। একজন নিয়ে আসছে শক, যেটা ইলেকট্রিক শক প্যাকেট, নতুন একটা প্যাকেট খুললো, পলিথিন থেকে বের করে সুন্দর করে এভাবে আমাকে দেখাচ্ছে, আমার কাছে এনে এভাবে দেখাচ্ছে, মানে আমার মুখের কাছে এসে আমাকে এভাবে ভয় দেখাচ্ছে। তারপরে আরও কয়েকজনে মিলে এমন এমন কিছু অস্ত্র নিয়ে আসছে, যে অস্ত্রগুলো আমি নেটফ্লিক্সে থ্রিলার মুভিতে, সাইকো থ্রিলার মুভিতে আমি দেখেছি। এরকম লোহার রডের মতো, এরকম বড়, এতটুকু হবে একটা অস্ত্র। এটা চতুর্দিকে লোহার কাটার মতো, চতুর্দিকে শুধু ধরার মতো একটা স্টিকের মতো এই জায়গাটা আছে, আর পুরো জায়গাটা হচ্ছে লোহা দিয়ে, চতুর্দিকে লোহা। এটা একটা দেখলাম। তারপরে হরর থ্রিলার মুভিতে যেগুলো দেখি, সাইকো থ্রিলার মুভিগুলোতে যেগুলো টর্চার সেলগুলোতে যেইগুলো ইউজ করা হয়, মানে আমি বাংলাদেশে কোনোদিন চিন্তা করি না যে এরকম কোনো অস্ত্র বা এরকম কিছু আছে। এমন টাইপের কিছু প্লাস বা কাটার, যেগুলো দিয়ে নখ কাটা হয়, নখ তুলে ফেলা হয়, জিব্বা তুলে ফেলা হয়, চোখ তুলে ফেলা হয়, বিভিন্ন রকমের, মানে এভাবে রাখছে একটা জায়গার মধ্যে। এটা মানে আমার চোখের সামনে রাখছে আর কি। এগুলা 20 থেকে 25টা হবে। মানে এই অস্ত্র আমি আমার জন্মের পরে কোনোদিন দেখি নাই। তো এগুলো রাখছে, রাখার পরে একজন এসে আমার এখানে পা তুলছে, পা তুলে আমার চুলের উপর দিয়ে ইলেকট্রিক শর্ট দিয়ে আমার শরীরে টাচ করে নেই। একটা ভালো জিনিস হয়েছে, সেটা এই 2 দিন ওদের কাছে ছিলাম, আমার বডিতে টাচ করে নেই তারা, কিন্তু ওরা আমাকে ভয় দেখাইছে। একজন এখানে পাটা রাখলো, পাটা রেখে 2টা ইলেকট্রিক শক নিয়ে আমার চুলের উপর দিয়ে আওয়াজ হচ্ছে, ইলেকট্রিক শক ঠাস ঠাস করে আওয়াজ হচ্ছে, কিন্তু আমার গায়ে দিচ্ছে না। আরেকজন আসছে হচ্ছে ওই কাটার নিয়ে, যেগুলো দিয়ে জিভ কাটা হয়, ঠোঁট কাটা হয়, নখ কাটা হয়, উপরে ফেলা হয়, এগুলো এসে আমার ঠোঁটের এখানে, আমার দাড়ির এখানে এভাবে এভাবে এরকম করতেছে। আমি আওয়াজ শুনতেছি, আমার তখন এমন লাগতেছে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব, মানে আমার দমটা তখন বের হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। তো আমি যতটুকু বুঝলাম, ওনাদের সব রকমের তাদের প্রিপারেশন থাকে এবং আছে, এবং ওই জায়গাটাতে কত হাজার মানুষ, হাজার না হোক, কয়েকটা সেল আছে, এটা আমি নিশ্চিত, কারণ ওনারা আমাকে বলছে যে এটা হচ্ছে আপনার প্রথম ধাপ, আমাদের এরকম 12-13টা আরও ধাপ আছে, ঠিক আছে? এবং সেটা ভয়ঙ্কর, একটার থেকে একটা ভয়ঙ্কর। এগুলোর দিয়ে মধ্যে দিয়ে আপনার যেতে হবে। এই করে অনেক কিছু বলে উঠলে আমার নানান রকমের ভয়ভীতি দেখায় তারা কিছুক্ষণের জন্য চলে যায়। তারপরে এদিক দিয়ে আমি বলতেছি আমার ওয়াইফের সাথে আমি কথা বলবো, আমাকে একটু ফোনটা দেন, আমার শাশুড়ির সাথে আমি কথা বলবো, ফোনটা দেন। ওনারা আমাকে দিচ্ছে না। 9:30টার দিকে উনি আসছে, মানে ওনাদের যে মেইন বস। তো ওই টাইমে আমি সন্ধ্যায় যখন আমাকে সবাই করতেছে, জেরা করতেছে, যে বললাম 16-17 জন ছিল, ওই মনে মনে হলো আমার যে অনেকে এখানে বাঙালি না, ওনাদের অ্যাকসেন্ট, কথাবার্তা, মোচ আছে এরকম বড়, কেমন টাইপের তাকানো, বডি টডি কীরকম টাইপের, এরকম টাইপের লোকজন ছিল। তো আমার যেটা মনে হলো যে বড় বড় ক্রাইমগুলো যেগুলো করে, গুম করা বা মেরে ফেলা, এগুলো তাদেরকে দিয়ে করানো হয়, এটা আমার কাছে মনে হয়েছে। তো ওনারা তখন বলছে যে এখানে যারা আসে তারা আর ফেরত যায় না। হ্যাঁ,
আপনি কি জন্য আসছেন সেটা জানি না। তো বলছে যে আল্লাহ আল্লাহ করেন, যদি ভাগ্য ভালো হয় তাও 9 দিন, 7 দিন বা 1 মাস, মানে আমি ব্যাক করার আর কি, মানে বাসায় যেতে পারবো, আর নাইলে আর ব্যাক করবেন না করি। বলছে শরীরটা দেখতেছেন না, 6 ফিট শরীর, উনি অনেক লম্বা, যে শরীরটা দেখতেছে এই শরীর অনুযায়ী পিটাই। তারপর বলতেছে যে এটা তো আপনার একটা মানে এটা হলো আপনার অভ্যর্থনা কক্ষ, আমরা বলতেছে এটা। বলছে এখানে এমন এমন রুম আছে যেই রুম আপনি দেখলে আপনি নিজেই সেন্সলেস হয়ে যাবেন, মানে আমাকে এমনভাবে উনি কথা বলতেছে। এবং এটা শুধু গল্প না, খুশ গল্প না, এটা আসলেই আছে এখানে। তো আমাকে বলা হয়েছে যে ওইখান থেকে যখন আমাকে ছাড়লো, আমাকে বলল যে আমার ওয়াইফ ফ্যামিলিকে বলল যে এখানে যা কিছু হয়েছে 2টা দিন 2টা রাত যা কিছু হয়েছে, আমি যেন একটা 2 অক্ষর শব্দ যেন আমি বাইরে কোথাও এক্সপোজ না করি বা কাউকে না শেয়ার করি। আমাকে এইভাবে বলা হয়েছে, যদি বলা হয়, শুধু ওনারা এইভাবে বলতেছিল, এইভাবে দেখাচ্ছিল যে আমাকে মেরে ফেলবে। এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে, কারণ আমাকে, আমার ওয়াইফকে, আমার ফ্যামিলিকে বলা হয়েছে যে আমরা নজরদারিতে আছি। বাংলাদেশের মানুষ কিন্তু শুধু পুলিশ পর্যন্তই জানে, যে কোনো কিছু হইলে, ক্রাইম হইলে মানুষ পুলিশের কাছে যাবে। হ্যাঁ, আর সর্বোচ্চটা জানে কি, ডিবি, ডিটেকটিভ ব্রাঞ্চ। কিন্তু আরও যে কিছু আছে, মানে আরও যে কিছু সংস্থা আছে যারা পুরো বাংলাদেশকে চালায়, এটা সাধারণ মানুষ বুঝে না। কিন্তু আমি এটা আজকে বলতেছি, পুলিশ হচ্ছে একটা আই ওয়াশ, চোর চোরটাদেরকে ধরার জন্য পুলিশ। হ্যাঁ, সর্বোচ্চ ডিবি যেগুলো হচ্ছে নর্মাল যে ইনভেস্টিগেশনগুলো করে। কিন্তু সারা বাংলাদেশের আপনি ইন্টারনেট বলেন, ইনফরমেশন বলেন, মানে তথ্য ভিত্তিক যত যা কিছু আছে, মানুষকে ফাঁসানো, এমপি বানানো, মন্ত্রী বানানো, চেয়ারম্যান বানানো, মেম্বার বানানো, এই সব কিছু করে ডিজিএফআই। এভরিথিং। মানুষ এটা জানেই না, মানুষ এটা জানে না। মানুষ শুধুমাত্র ওই যে পুলিশ পর্যন্ত আর ডিবি পর্যন্তই জানে। আরও যে সংস্থা আছে, ডিজিএফআই, এনএসআই, এসএসএফ, ওই সম্বন্ধে মানুষের কোনো আইডিয়াই নাই। তারপর যে অফিসারটা ছিল সে বলতেছে যে আমি র্যাবে ছিলাম 7 বছর, 8 বছর, তো বুঝেনি তো আমি কাজ করতে চাই না, কিন্তু প্রধানমন্ত্রী তো আমার ছাড়তে চায় না, এইভাবে বলছে কথাটা। তো আমি রেবে যখন ছিলাম আমি চাইছিলাম যে আমি রিটায়ারমেন্টে যাব, তো প্রধানমন্ত্রী তো আমার ছাড়তে চায় না, তোর প্রধানমন্ত্রী আমার এই না ডিজিএফআইতে ঢুকাইল, এটা ওনার মুখের কথা। তো বলতেছে এই জন্য আমি এখানে। তো বুঝুন তো কত প্রিয় আমি প্রধানমন্ত্রী, আমার এইভাবে বলতেছে, খুব প্রাউডলি বলতেছে। আর বাকি অফিসারগুলো তো বলতেছিল এতজনকে মারছে, এনকাউন্টার করছে, খুব প্রাউডলি। ওনাদের ফেসের মধ্যে কোনো ইয়ে নাই, অনুশোচনা বোধ নাই, যে এতগুলো মানুষকে মারছে, এতগুলো মায়ের বুক খালি করছে, এতগুলা সন্তানের বাবাকে মারছে, অনেক মানুষ, হিসাব ছাড়া সেটা। এবং সবার একটা ধারণা যে ডিজিএফআই এর মেইন হেডকোয়ার্টারটা হচ্ছে এই যে 14 তলা বিল্ডিংটা গ্লাসের, ওইটা কি মনে করছে যে আয়নাঘর। অনেক মানুষ কিন্তু এটাও বলে যে আমার বাসা তো কাফরুলে, কচু খেতে, প্রতিদিন আমি স্কুলে যাই, কলেজে যাই, বাজারে যাই, অফিসে যাই, এই বিল্ডিংটা তো চোখে পড়ে। এখন মানুষ বলতেছে এই বিল্ডিংয়ে যে এত কিছু হয় আমরা তো জানতাম না। এই যে এই সরকার পরিবর্তনের পরে মানুষজন যখন কথাবার্তা উঠতেছে আয়নাঘর নিয়ে, তখন কিন্তু মানুষজন এই ব্যাপারগুলো নিয়ে কথা উঠছে। কিন্তু আমার বিশ্বাস সারা বাংলাদেশ তো অনেক জায়গায় ওদের এই এই টর্চার সেলগুলো আছে, গোপন সেলগুলো আছে। কিন্তু অন্যতম হচ্ছে এটা, যেটাতে আমি ছিলাম, আমার যেটা মনে হয়েছে, কারণ এটা পুরাতন বাড়ি, এইটা যদি কেউ ফাইন্ড আউট করতে পারে, আমি অনেক হিউম্যান রাইটস অর্গানাইজেশন কাজ করতেছে, আমি অলরেডি জানি, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আপনারা প্লিজ এই জায়গাটাতে একটু দেখুন। ওই যে ওইটা ভুলে যান, 14 তলা বিল্ডিং, আয়নাঘর, কচু ক্ষেত, ওইটা ভুলে যান, আপনারা ওইটা জায়গাটায় যান, সিরাজ খালেদা মেমোরিয়াল হসপিটালের পাশে, সামনেই টেসের সাথের যে বিল্ডিংটা, পুরাতন বিল্ডিংটা, 2 তলা একটা বাড়ি, ওইখানে যান। ওইখানে গেলে আপনারা অনেকগুলা টর্চার সেল পাবেন এবং তাদের সব কিছু পাবেন, যত অস্ত্র আছে সব কিছু এখানে পাবেন। এবং ওইখানে যে কতগুলো গোপন আস্থানা আছে, আমার অনেক আছে, এটা আমি বলতে পারি। এবং অনেক মানুষ এখনও বন্দি, তাদের এক্স্যাক্টলি অনেক অনেক লোকেশন আছে তাদের এই বন্দিশালার, ডিজিএফের, যা এখনও পর্যন্ত পাবলিশ হচ্ছে না। এবং কিছু কিছু মাত্র অফিসারকে হয়তো বা স্যাক করা হয়েছে, তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু তাদের সাথে যে আনুষঙ্গিক অন্যান্যরা যারা ছিল, যারা সম্পন্ন করছে, তাদেরকে পর্যন্ত ধরা উচিত, তাদেরকে পর্যন্ত জিজ্ঞাসাবাদে আনা উচিত। তাদের এত বড় মোচ, ইয়া মুটা, তারা বাংলাদেশি না, আমি কসম করে বলতে পারি তারা বাংলাদেশি না। 2জনকে আনছে, বলতেছে যে ফোন করা হয়েছে এখান থেকে, সে ঢাকার বাইরে। আমি আমি যতটুকু তাদের কথা শুনে বুঝতে পারছি সেই লোকটা ঢাকার বাইরের, নিশ্চয়ই প্রভাবশালী কেউ বা এরকম কেউ, হোয়াট এভার। হ্যাঁ, ওনারা এমনভাবে বলছে যে আমরা প্রাইম মিনিস্টারকে ছাড়া
কাউকে করার টাইম নাই আমাদের, শুধু অ্যাকসেপ্ট প্রাইম মিনিস্টার, ওনারা এইভাবে বলছে, এখানে আসছে। এখন একটা সাহস আসছে যে আমি কথা বলতে পারছি, আমি চিন্তাও করতে পারি না যে এই বিষয়গুলো নিয়ে আমি কোনোদিন কথা বলবো। তাই আমার বিশ্বাস, আমার ইচ্ছা যে আমার এই বিষয়গুলো অন্যদের মতো দেখা হবে।